জয় রাধে। তো আজকে আমরা ক্লাস 12-এর একটা ইউনিট করব। এটা হচ্ছে ইউনিট 4-এর যে চ্যাপ্টারটা আছে, যার নাম হচ্ছে কি ইন্ডাকশান বা আবেশ। এই ইন্ডাকশান বা আবেশ চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করব। তো ইন্ডাকশান বা আবেশ চ্যাপ্টারতে আমরা কি কি পড়ব বা আবেশ মানে জিনিসটা কি কি বলতে চাইছি। আচ্ছা, আবেশ, দেখো, আবেশ মানে আমরা নর্মালিভাবে এটা বলছি, মনে করো তোমার একজন বন্ধু এ ধরো কোনো একটা প্রোডাক্ট, মনে করো একটা বডি স্প্রে সে ইউজ করে। এবার সে তোমার কাছে এসছে, তোমাকে এসে বলছে, জানিস এই প্রোডাক্টটা এরম এরম ব্যবহার, এর এরম এরম ফিচার্স আছে, এটা এত পার্সেন্ট ছাড় দেয় এবং এর সুবিধা আছে। তখন তুমি কী করবে না, ওই প্রোডাক্টটা হয়তো ইউজ করতে না, কিন্তু ওই প্রোডাক্টটা ইউজ করা শুরু করবে। এই যে তুমি দেখো, এই জিনিসটা ইউজ করতে না, কিন্তু তোমার বন্ধুর কথা শুনে তুমি সেটা ইউজ করা শুরু করেছো। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে কি ইন্ডাকশান বা আবেশ। যখন এবার দেখো, তো আমি এটা বোঝানোর জন্য বললাম, আমি যখন এবার তড়িৎ ক্ষেত্রে চলে আসবো, তড়িৎ ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বা চৌম্বক ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে হলে তার নাম দেওয়া হবে তড়িৎ আবেশ, আর চৌম্বক ক্ষেত্রে হলে ওর নাম দেওয়া হবে কি চৌম্বক আবেশ। তাহলে তড়িৎ ক্ষেত্রের নাম হলো তড়িতাবেশ, চৌম্বক ক্ষেত্রের নাম হচ্ছে চৌম্বক আবেশ, বা এটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। ক্লিয়ার? তাহলে আমরা এখন পড়বো অ্যাকচুয়ালি কি না, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ জিনিসটা কি এবং এখানে কোন কোন সেকশনসগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এটুকু আমরা কি করব দেখব। ফার্স্টলি চলে যায় একটা ছোট্ট সেকশন। মনে করি এখানে একটা ছোট্ট বৃত্তাকার কয়েল দেওয়া আছে, এই কয়েলের সঙ্গে কি করা আছে, একটা গ্যালভানোমিটার যোগ করা আছে এরকম করে। হ্যাঁ, এই কয়েলের অক্ষ বরাবর একটা দণ্ড চুম্বক রাখা আছে, এটা এন পোল, এটা এস পোল। এবার কি করা হলো, এই দণ্ড চুম্বকটাকে এই কয়েল বরাবর, এই কয়েলের অক্ষ বরাবর এদিকে নিয়ে আসা হচ্ছে, আবার একবার এদিকে নিয়ে আসা হচ্ছে। তাহলে কি ঘটনা ঘটবে, যদি তুমি এরকম একটা যে কোনো তামার তারকে তুমি এরকম গোড়া করে কি করবে, এখানে একটা গ্যালভানোমিটার বা তোমার কাছে যদি মাল্টিমিটার থাকে, সেই মাল্টিমিটারকে যোগ করে দেবে। যোগ করে যদি একটা দণ্ড চুম্বক থাকে, তুমি দণ্ড চুম্বক কী করবে, হ্যাঁ, সামনে বা পেছনে নিয়ে আসবে। নিয়ে আসলে দেখতে পাবে এই গ্যালভানোমিটারটা একটা বিক্ষেপ দিচ্ছে। গ্যালভানোমিটারটা কী করছে না, একটা বিক্ষেপ দিচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় আবেশ। কি বললাম, এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। ক্লিয়ার? আচ্ছা, এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে, হ্যাঁ, এই ঘটনাটা কেন হচ্ছে সেটা আমরা একটু পরে দেখব। তাহলে আমরা দেখলাম কি, এটাকে কি বলা হচ্ছে, যে যদি কোনো পরিবাহী এবং কোনো একটা চুম্বকের মধ্যে কি থাকে না, আপেক্ষিক গতি থাকে। কি বললাম, যদি কোনো একটা পরিবাহী এবং, তাহলে পরিবাহীকে এটা, তাহলে চুম্বককে এটা, তাহলে পরিবাহী এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি মানে বলছে কি, হয় দুজনে গতিশীল বা কোনো একজন গতিশীল, কিন্তু মনে রাখতে হবে তাদের আপেক্ষিক গতি যেন থাকে। অর্থাৎ দুজন যদি সমগতিতে কি হচ্ছে, একই দিকে গতিশীল হয়, মানে এও যাচ্ছে ধরো 10-এ, এও যাচ্ছে ধরো 10-এ, একই দিকে যাচ্ছে, তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি কত, 0। একই দিকে যখন যাচ্ছে তাহলে নিজেদেরকে পরস্পর স্থির দেখবে, তাই জন্য এদের মধ্যে কোনো ইন্ডাকশন কিন্তু হবে না। তাহলে এদের মধ্যে আপেক্ষিক গতি মানে কি, একে অপরের সাপেক্ষে যদি দেখা হয় তাহলে কেউ কিন্তু স্থির যেন মনে না হয়, তখনই কিন্তু এদের মধ্যে কি হবে, তড়িৎ চুম্বকীয় আবেশ তৈরি হবে। যে তড়িৎ চুম্বকীয় আবেশ মানে বলতে চাইছে যে ম্যাগনেটটা যদি 2 and 4 মুভ করে, সামনে পেছনে যদি মুভ করে, হ্যাঁ, তাহলে এর মধ্যে একটা ইএমএফ তৈরি হবে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। কি বললাম, যে এই ম্যাগনেটটা যদি এর সামনে এবং পেছনে মুভ করে, তাহলে এর মধ্যে একটা কি হবে, তড়িৎ চালক বল আবিষ্ট হবে। তাহলে সেই যে তড়িৎ চালক বল আবিষ্ট হওয়ার প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে
কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইএমআই আমরা এটাকে ইউজ করি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ। হয়ে গেছে। এবার এবার দেখো এখানে যে এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে এবং এই যে ইএমএফটা তৈরি হচ্ছে, এই ইএমএফটার নাম হচ্ছে ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল, এবং যে প্রবাহটা হচ্ছে সেই প্রবাহটার নাম হচ্ছে কি আবিষ্ট প্রবাহ। একে আমরা কখনো কখনো ই দিয়ে প্রকাশ করি, তুমি আই দিয়ে প্রকাশ করতে পারো যেটা প্রবাহকে, এটাকে হচ্ছে প্রবাহ আর এটাকে হচ্ছে কি বিভব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিভব। তাহলে তুমি এটাকে কখনো ভি দিয়েও প্রকাশ করতে পারো। তোমরা যেহেতু তো যে ওহমের সূত্রের ক্ষেত্রে বিভবটাকে ভি অক্ষর দ্বারা প্রকাশ করে এসছো, তাহলে চাইলে এখানে ভি অক্ষর দ্বারা প্রকাশ করতে পারো। আর প্রবাহ মাত্রাকে আই দিয়ে তো নর্মালি প্রকাশই করা হয়। তাহলে এইটা হলো কি তড়িৎ চুম্বকীয় আবেশের প্রিলিমিনারি কনসেপ্ট। তাহলে কি না, একটা পরিবাহী এবং একটা চুম্বক, তাহলে এই পরিবাহী একটা চুম্বক, এদের মধ্যে কি আছে না একটা আপেক্ষিক গতি আছে। সেই আপেক্ষিক গতির জন্য এই কয়েলটার মধ্যে একটা কি তৈরি হবে, তড়িৎ চালক বল তৈরি হবে। প্রিন্সিপালটা কিরকম দেখো এরকম, এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে জেনারেটর। তুমি দেখো জেনারেটরকে ঘোরাচ্ছ, জেনারেটরের ভেতরে একটা ম্যাগনেট আছে, এরকম করে একটা ম্যাগনেট ইউজ করা আছে, এই ম্যাগনেটের মাঝে একটা কয়েল রাখা আছে, সেই কয়েলটাকে তুমি পুলির সাহায্যে ঘোরাচ্ছ, তাহলে তুমি কি পাচ্ছ, একটা ভোল্টেজ পাচ্ছ, কারেন্ট পাচ্ছ। তাহলে ওই জিনিসটা একটা বেসিক প্রিন্সিপাল যে শুরু করতে গিয়ে হচ্ছিল, সেটাই হচ্ছে কি। এবার দেখো তাহলে কি হলো, দুজনের মধ্যে আপেক্ষিক গতি থাকলে একটা ভোল্টেজ তৈরি হবে। এবার আমরা তো পড়েছি যে একটা তড়িৎবাহী কুণ্ডলী কি করতে পারে, একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে। তাহলে আমরা কি পড়েছি যে একটা তড়িৎবাহী কুণ্ডলী কার মতো আচরণ করে না, একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে। তো সেক্ষেত্রে আমরা যদি এরম একটা কুণ্ডলী ছিল, তাহলে এখানে আমি একটা গ্যালভানোমিটার লাগিয়ে রেখেছি, এর অক্ষ বরাবর আরেকটা আমি কুণ্ডলী নিয়ে আসলাম, এর মধ্যে কি দিয়ে দিয়েছি, ব্যাটারি দিয়ে দিয়েছি, দিয়ে কারেন্ট প্রবাহ পাঠাচ্ছি। তাহলে একে কি করছি, টু অ্যান্ড ফ্রো নিয়ে যাচ্ছি, মানে সামনে পেছনে নিয়ে আসছি। তাহলে একে যদি সামনে পেছনে নিয়ে আসি, তাহলে কি এর মধ্যে ইএমএফ তৈরি হবে না? বলছে হ্যাঁ অবশ্যই হবে, কারণ এর মধ্যে যদি প্রবাহ ঘটে, আই প্রবাহ হয়, তাহলে এ একটা কি আকারে কাজ করবে, চুম্বক আকারে কাজ করবে। এ তখন একটা নর্থ পোল সাউথ পোল কি ম্যাগনেট আকারে কাজ করছে। কোন দিকে নর্থ পোল কোন দিকে সাউথ পোল হবে তোমরা একটা ইউনিট 3-তে পড়ে নেবে। হ্যাঁ, এখন ইউনিট 3-তে তোমরা যে পড়ে নেবে যে সাউথ পোল নর্থ পোল অ্যাকচুয়ালি কোন দিকে হচ্ছে, এটা আমরা প্রবাহটা দেখে বুঝতে পারি। তাহলে এরকম করে আমি কি করতে পারি না, এখানে দেখতে পারি যে এই কয়েলটাও যদি এর সামনে পেছনে মুভ করে, তাহলে তখনও এর মধ্যে একটা কি হবে, ইএমএফ তৈরি, মানে এখানে একটা মোদ্দা কথায় একটা ভোল্টেজ পাবো আমরা। এই ভোল্টেজটাকে আমরা কি করতে পারি, কাজে লাগাতে পারি, বাল্ব চালাতে পারি, মানে জেনারেটরের মোদ্দা কথায় এই জেনারেটর আকারে কাজ করছে। তাহলে এই কয়েলের মধ্যে ব্যাটারি ইউজ করে যদি এর মধ্যে একটা প্রবাহ পাঠানো হয়, এর মধ্যে একটা কী হবে, ইএমএফ তৈরি হবে। এবার তুমি মাঝে এখানে ব্যাটারি ইউজ করে আমি এখানে তৈরি করবো কেন, আমি যে প্রিন্সিপালটা বলছি আমি। হ্যাঁ, কিন্তু সেখানে আমরা কি করবো, তেল পুড়ে মেশিন চালাবো, মেশিন চালিয়ে জেনারেটরটাকে ঘোরাবো। ক্লিয়ার? যে এটা কি কাজে লাগছে নর্মালি হবে, এটা যখন বিভিন্ন ধরনের ইন্ডাকশন মোটর তৈরি হচ্ছে, সেই ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হয়, পার্মানেন্ট ম্যাগনেট ইউজ না করে কখনো কখনো কী করা হয়, এরকম করে কয়েল ইউজ করা হয়, যে কয়েল ইউজ করে ম্যাগনেট ক্রিয়েট করা হয়। ওর মধ্যে যদি আলাদা করে ম্যাগনেট ইউজ করতে হয়, সেক্ষেত্রে কী হয়, ক্ষমতাটা সেরকম আমরা ডিজায়ারেবল ক্ষমতা পাই না। তার জন্য কি করা হয়, ওখানে বিভিন্ন ধরনের কয়েল ইউজ করে তাদের মধ্যে যে ইলেকট্রিক কারেন্টটাকে চেঞ্জ করে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথকে বাড়িয়ে কমিয়ে প্রচুর শক্তিশালী ইন্ডাকশন মোটর তৈরি করা যায়। তাই জন্য আমি কি বললাম, এই দুটো কয়েলের সাপেক্ষে জিনিসটা ব্যাখ্যা করলাম। ঠিক আছে, এটা হলো কি আমার প্রাথমিক স্তরের ক্ষেত্রে। এর পরবর্তী পর্যায়ে আমরা কি দেখব, যে আমার তো এইখানে এই ধরো কয়েল এবং কি আছে, কয়েলটা আছে সঙ্গে ম্যাগনেটটা আছে। এবার এই যে ইএমএফটা তৈরি হচ্ছিল, এই ইএমএফটা কার কার ওপর নির্ভর করছে। দেখো বেসিক্যালি তুমি দেখতেই পাচ্ছ, যদি এই যে কয়েলটা আসছে এবং যাচ্ছে, এর গতিবেগ যদি খুব দ্রুত হয়, কি বললাম, এই যে কয়েলটা আসছে এবং যাচ্ছে, এর গতিবেগ যদি খুব দ্রুত হয়, তাহলে কি ঘটনা ঘটবে না, এখানে যে ইএমএফটা তৈরি হবে খুব বেশি হবে। আচ্ছা, আর কি না, এখানে যে পাক সংখ্যা ইউজ করা হয়েছে, এই পাক সংখ্যাগুলো যদি বেশি হয়, তাহলে এই পাক সংখ্যা বেশি হলে সেক্ষেত্রে ইএমএফটা বেশি তৈরি হবে। ক্লিয়ার?
তাহলে কি বললাম, এক কি না, এক হলো হচ্ছে কি এদের গতিবেগ যদি বাড়াই, মানে জেনারেটরের স্পিড বাড়ালে ভোল্টেজ বেশি পাবে, এক। দুই কি বলছি, এর পাক সংখ্যা বাড়িয়ে দেবো। তিন কি আছে না, এই যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটার পরিবর্তন করার সাথে সাথে কি হয়, এই যে ইএমএফটা তৈরি হচ্ছে ওই ইএমএফটাও কিন্তু পরিবর্তন হবে। তাহলে আমরা বেসিক্যালি এখানে তিনটে জিনিস দেখলাম, কি এর ক্ষেত্রফল বাড়ানো হবে, এর পাক সংখ্যা বাড়ানো হবে এবং এর রোটেশনস বাড়ানো হবে। তাহলে কি হচ্ছে, জেনারেট যে ইএমএফটা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই কী হবে, বেশি হবে, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমার ডিজায়ারেবল ভ্যালুটা আমি পেতে পারি। হয়েছে। এর পরবর্তী পর্যায়ে আমরা কি চলে যাব না, এই যে ইএমএফটা তৈরি হচ্ছে, এই ইএমএফ তৈরি সংক্রান্ত যে কেন তৈরি হচ্ছে এবং সেই তৈরি হওয়ার সূত্রটা কে দিয়ে গেছে সেটা আমরা জানব। এবার বলো, ইএমএফটা কেন তৈরি হলো? তাহলে ইএমএফটা কেন তৈরি হচ্ছে, দেখো আমি আবার ঘুরে কয়েলটা আঁকছি। তাহলে এইখানে একটা কয়েল আছে, এই কয়েল আমি দিচ্ছি না, কারণ ম্যাগনেটের পোলের জন্য যে পোলটা যেদিকে থাকবে তার উপর ভিত্তি করে এখানে কি তৈরি হবে না, এখানে কারেন্ট প্রবাহের দিকটা কিন্তু তৈরি হবে। ক্লিয়ার? তাহলে আমি কি করব, এখান থেকে ডট 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 করে এখানে একটা আবার ম্যাগনেট বসাবো। তাহলে এদিকে এন বসালাম, এদিকে এস বসালাম। দেখো এন পোল মানে কি, এদিক থেকে ফ্লাক্স সব বেরাবে, লাইনস অফ ফোর্সটা বেরাচ্ছে, হ্যাঁ, বেরিয়ে গেছে। এবার আমি যখন এই ম্যাগনেটটাকে এই পজিশানটায় রেখেছি, এই পজিশানে, তখন এখানে কটা ফ্লাক্স যাচ্ছে, দুটো ফ্লাক্স যাচ্ছে ভেতর দিয়ে। যখন এই ম্যাগনেটটাকে আমি এখানে নিয়ে চলে আসবো, ওর মধ্যে কটা ফ্লাক্স যাবে, আরও বেশি সংখ্যক ফ্লাক্স যাবে। আবার ওই ম্যাগনেটটাকে যদি আমি এত দূরে নিয়ে চলে আসি, তাহলে ফ্লাক্সের পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে কি, যে ম্যাগনেটটাকে আমি টু অ্যান্ড ফ্রো করার জন্য, সামনে এবং পেছনে নিয়ে যাওয়ার জন্য কি হচ্ছে না, এই কয়েলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাইয়ের পরিবর্তন হচ্ছে। তাহলে এই জড়িত চৌম্বক প্রবাহ ফাইয়ের পরিবর্তনের জন্যই এর মধ্যে কি উৎপন্ন হচ্ছে, একটা ইএমএফ উৎপন্ন হচ্ছে, যেটারই নাম দিয়েছি আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে এখানে ইএমএফ কেন তৈরি হচ্ছে না, এই ফ্লাক্সের পরিবর্তনের জন্য। এই ফ্লাক্সটা পরিবর্তন হচ্ছে বলে এখানে একটা ইএমএফ আমি পাচ্ছি। যদি এটা না হতো, কথার অর্থ কি, এ যদি স্থির থাকতো বা এর সাপেক্ষে এর গতিবেগ যদি শূন্য হতো, তাহলে কিন্তু ফ্লাক্সের কোনো পরিবর্তন হতো না, তাহলে এখানে কোনো আবেশ সৃষ্টি হতো না, কোনো ইএমএফ তৈরি হতো না। তাহলে এটা হচ্ছে কি বেসিক প্রিন্সিপাল। তাহলে কি বললাম, যে ফ্লাক্সের পরিবর্তন হবে, তার জন্য এখানে কি হবে না, এখানে একটা ইএমএফ তৈরি হচ্ছে। ফ্লাক্স বলছি তখন থেকে, ফ্লাক্স জিনিসটা কি, তাহলে বলছে ফ্লাক্স জিনিসটা কিছুই নয়, বলছে ওর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে মনে করলি এটা একটা ক্ষেত্রফল, তাহলে এখানে একটা ম্যাগনেট রাখা আছে এন পোল, তাহলে এদিক থেকে চৌম্বক বলরেখাগুলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তাহলে দেখো সব চৌম্বক বলরেখা তো 90 ডিগ্রি কোণে বা 0 ডিগ্রি কোণে যাচ্ছে না, হ্যাঁ, কিছু কিছু বলরেখা 90-তে যাচ্ছে, কিছু কিছু বলরেখা অন্যান্য কোণে যাচ্ছে। তাহলে দেখো আমি যদি এই সারফেসটার অভিমুখ এদিকে নিই, হ্যাঁ, তাহলে এদিকে ডিএস এর অভিমুখ, তাহলে এটা নিচ্ছে আমি বলরেখার অভিমুখ, তাহলে এদিকে কার অভিমুখ না, ম্যাগনেটিক ফিল্ড বি এর অভিমুখ। এখানে কোণ কত, থিটা, তাহলে বি এর এদিকে উপাংশ কত, বি ইন্টু কস থিটা, তাই তো। তাহলে বি এর উপাংশ ডিএস বরাবর কত, বি কস থিটা। যদি এর একই দিকে যেত, মানে থিটা যদি 0 হতো, তাহলে cos 0 1 হয়ে যেত। তাহলে এখানে ফ্লাক্স ফাই বলা হবে কত, বি cos থিটা ইন্টু ডিএস। তাহলে এটাকে লিখবো কি, বি ভেক্টর ডট ডিএস ভেক্টর। এটাকেই বলা হচ্ছে ওর মধ্যে চৌম্বক ফ্লাক্স। তাহলে আমরা যেখানে পড়েছিলাম তড়িৎ ফ্লাক্স কত, ই ডট ডিএস। আমরা তড়িৎ ক্ষেত্রে পড়েছি কত, ই ডট ডিএস, এটা ছিল কি তড়িৎ ফ্লাক্স। এখানে আমরা পড়লাম কি চৌম্বক ফ্লাক্স কত, বি ডট ডিএস। তাহলে কি দেখলাম, যে কোনো একটা সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত লম্বভাবে যে বলরেখাগুলো যায়, মানে যে বলরেখাগুলো কোনো একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যাচ্ছে, সেই বলরেখার সংখ্যাটাকে আমরা কি বলছি, নর্মালিভাবে ওখানে ফ্লাক্স বলছি। এবার দেখো যদি এটা 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে ফ্লাক্সটা কি ওই দিকে চলে যাচ্ছে, মানে ডিএস বরাবর যাচ্ছে। তাই জন্য এখানে কি পাবো আমরা, শুধু বি ইন্টু ডিএস পাবো। মানে ওই ক্ষেত্রে ওর ফ্লাক্সের যে অ্যামাউন্টটা, এটা সব থেকে বেশি হবে। তুমি দেখো থিটাকে যদি বাড়াতে বাড়াতে থিটা 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি হবে সেক্ষেত্রে না, ফাই ইকুয়ালস টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ cos 90 0। তাহলে সেক্ষেত্রে কোনো ফ্লাক্স যাবে না। তাহলে আমাকে মনে রাখতে হবে
কোনো একটা ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু আমরা কি জানি ই ডট ডিএস, আর কোনো একটা ক্ষেত্রের মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স, তাহলে একটাকে দিলাম আমি ফাই ইকুয়ালস টু কত ই ডট ডিএস, আর এখানে দিলাম ফাই এম ইকুয়ালস টু বি ডট ডিএস। ক্লিয়ার? এগুলো কিন্তু সকলেই স্কেলার রাশি, মানে বলতে চাইছে কি অ্যামাউন্ট অফ লাইনস অফ ফোর্স, মানে কতগুলো বলরেখা কিন্তু যাচ্ছে, এটাই কিন্তু আমার এখানে জানতে চাইছে। ক্লিয়ার? তাহলে অ্যামাউন্ট অফ লাইনস অফ ফোর্স জানতে চাইছে, তাই জন্য এটা কি রাশি? স্কেলার রাশি। সংখ্যা তো এটা স্কেলার রাশি, সেই হিসাবে তাহলে এটা হলো কি না আমার তড়িৎ বলরেখার সংখ্যা। তাহলে তুমি এখান থেকে ভি এর একক ইন্টু ডিএস এর একক বললে তুমি এখান থেকে একক পেয়ে যাবে, এখান থেকে তার মাত্রাও পেয়ে যাবে। তাহলে এটা কি হলো, আমি একক মাত্রাগুলো দেখাচ্ছি না, তোমরা এগুলো বই থেকে রেফারেন্স বই থেকে পেয়ে যাবে, কারণ ওটা দেখাতে গেলে এখানে টোটাল লেকচারটা যে টোটাল চ্যাপ্টারটা করতে গেলে অনেকটা কি হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা পেলাম কি যে তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, চৌম্বক ফ্লাক্স ফাই এম ইকুয়ালস টু বি ডট ডিএস। এবার তাহলে এই ফাই এম এর পরিবর্তনের জন্যই কিন্তু কি তৈরি হচ্ছে, আবেশ তৈরি হচ্ছে। কি বললাম এখানে এই ভূমিকাটা কার না ফাই। আমি ফাইয়ের কথাটা ই ডট ডিএস এর কথাটা কেন নিয়ে আসলাম, ওই জিনিসটা তোমাকে মনে করানোর জন্য। তাহলে মূল কি এখানে ফাই এম সমান বি ডট ডিএস, এটাই হচ্ছে কি চৌম্বক আবেশ বা চৌম্বক ফ্লাক্স। এবার বলছে একে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র কি বলছে, এই যে আমরা ফ্লাক্স যে টোটাল পড়ছি, এই টোটালটা কিন্তু কোথা থেকে পাচ্ছি, আমরা ফ্যারাডের ল থেকে পাচ্ছি। ফ্যারাডে কিন্তু এগুলো আমাদেরকে দিয়ে গেছেন। তাহলে ফ্যারাডের ফার্স্ট ল কি বলছে, বলছে যদি কোনো পরিবাহী বা অন্য কোনো কিছুর মধ্যে কি না যদি একটা ফ্লাক্সের পরিবর্তন হয়, তাহলে ওই পরিবাহীর মধ্যে কি হবে না একটা ইএমএফ তৈরি হবে। আমি কি বললাম যে কোনো একটা পরিবাহীর সঙ্গে বা পরিবাহীর সাথে জড়িত ফ্লাক্স, মানে জড়িত মানে কি ধরো এর মধ্যে ফ্লাক্সগুলো যাচ্ছে, এটা এর সঙ্গে জড়িত ফ্লাক্স মানে এর মধ্যে এন্টার করছে বলে বলছে এই ফ্লাক্সটা যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়, সময়ের সাপেক্ষে পরিবর্তন মানে 4টা ছিল পরের বার হয়তো 6টা হয়ে গেছে, তারপরে তো 2টা হয়ে গেছে, তাহলে সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন হয় তাহলে এই কয়েলের মধ্যে একটা ইএমএফ তৈরি হবে। এটাই বলা হচ্ছে কি ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র তাহলে কি বললো না কোনো একটা কয়েলের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স, থেকে কখনো চৌম্বক প্রবাহ বলা হয়, তাহলে চৌম্বক প্রবাহ বা চৌম্বক ফ্লাক্স যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কি হবে না ওই কয়েলটার মধ্যে একটা ইএমএফ তৈরি হবে। এটাই হলো ফ্যারাডের প্রথম সূত্র। সেকেন্ড ল কি বলছে যে ওই ফ্লাক্সের পরিবর্তনটা যে হচ্ছে, ওই পরিবর্তনটা যতটা দ্রুত হবে, ওই পরিবর্তনটা যতটা দ্রুত হবে সেই দ্রুততার ওপর নির্ভর করছে কি না ওই ইএমএফটা, মানে বলতে চাইছে ই ভেরিজাজ ডি ফাই বাই কত না ডিটি। কি বলছি না ই ভেরিজাজ ডি ফাই বাই ডিটি, তাহলে ফাইটাকে এইটা ফাই এম লিখবো। হ্যাঁ, তাহলে কি বললাম যে এই ইএমএফটা যে জেনারেট হচ্ছে, এই ইএমএফটা কার সঙ্গে সমানুপাতিক না ফ্লাক্সের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। যত বেশি বেশি করে ফ্লাক্সের পরিবর্তন হবে তত বেশি বেশি ইএমএফ তৈরি হবে। মনে করো তোমাদের বাড়িতে যখন অনুষ্ঠানে জেনারেটর ইউজ করা হয়, যখন জেনারেটরের স্পিড যখন জাস্ট চালু করেছে জেনারেটরটা, তখন আলোগুলো কেমন জ্বলে, জাস্ট হালকা হালকা করে জ্বলে। যখন জেনারেটরের স্পিডটা খুব হাই চলে যায়, মানে মেশিনের রোটেশন বেড়ে গেছে, জেনারেটরের স্পিড বেড়ে গেছে, সেক্ষেত্রে কি ঘটবে না সেক্ষেত্রে ওইখানে কি ভোল্টেজটা আস্তে 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 করে বাড়তে শুরু করবে এবং সার্টেন অ্যামাউন্টের পর ভোল্টেজটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। ক্লিয়ার? এর রোটেশন যত হাই হবে ভোল্টেজটা তত বেশি হবে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে কি না ফ্যারাডের ফার্স্ট ল এবং সেকেন্ড ল। এবার এই দেখো ফ্যারাডের ফার্স্ট ল সেকেন্ড ল এরই মধ্যে কিন্তু একটা নতুন সূত্র লুকিয়ে আছে, যেটাকে নাম দেওয়া হয়েছে লেঞ্জের সূত্র। লেঞ্জ আবিষ্কার করেছেন বলে তার নাম লেঞ্জের সূত্র, কিন্তু ওটা অলরেডি ফ্যারাডের সূত্রের মধ্যে লুকিয়ে আছে, সেটা কিন্তু ফ্যারাডে আলাদা করে বলেননি। তাই জন্য সায়েন্টিস্ট লেঞ্জ কি করেছেন ওটাকে আলাদা করে বললেন। কি না সূত্রটা কি না লেঞ্জের সূত্র কি বলছে, এটা 3 নম্বরে বলছে। এটা কখনো কখনো ফ্যারাডের থার্ড লও বলা হয়ে থাকে, কখনো কখনো বলা হয়ে থাকে। কি বলছে না দেখো তাহলে এই ইএমএফটা কার জন্য তৈরি হচ্ছে, ইএমএফটা তৈরি হচ্ছে কিসের জন্য, ফ্লাক্সের পরিবর্তনের জন্য। আচ্ছা আমি কি ফাই এম না লিখে ফাই লিখবো সবসময় ধরো। হ্যাঁ, তাহলে এখানে আর যেহেতু তড়িৎ ক্ষেত্রের কোনো রাশিমালা আসছে না, তাই জন্য কোনো একটা অসুবিধা সেরকম হবে না। তাই জন্য আমরা কি করবো এখানে সবসময় ফাই কথাটা ইউজ করব। তাহলে কি লিখলাম আমি, ইএমএফটা কার উপর ডিপেন্ডেন্ট, ফ্লাক্সের পরিবর্তনের উপর ডিপেন্ডেন্ট। মানে এখানে কথাটা এরকমই হবে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, জিনিসটা সেরকম এক্স্যাক্টলি।
মানে ইএমএফটা তৈরি হয়েছে কার জন্য? ফাইয়ের পরিবর্তনের জন্য। মানে এ সৃষ্টি হয়েছে এর পরিবর্তনের জন্য, কিন্তু এ কি করবে? ঘুরে ওকে আবার বাধা দেবে। মানে যেই চুরি করছে অন্য কারোর জন্য, সে আবার তাকে ঘুরে বলছে ওই চুরি করছে। ব্যাপারটা এরকমই যে ডিফাই বাই ডিটির জন্য ইএমএফ তৈরি হচ্ছে, আবার এই ইএমএফটা কি করবে? ঘুরে এই ডিফাই বাই ডিটিটাকে বাধা দেবে। এটাই হচ্ছে নেচার। তাহলে কি হবে? আমি লিখেছিলাম ই ভেরিজাজ ডিফাই বাই ডিটি, তাহলে আমি এখানে লিখতে হবে ই ভেরিজাজ মাইনাস ডিফাই বাই ডিটি। কথার অর্থ কি? যে ফাইয়ের পরিবর্তনটা তো ই কে জেনারেট করছে, ফাইয়ের পরিবর্তনটা তো ই কে উৎপন্ন করছে, এবং ওই ফাইয়ের পরিবর্তনটাকে ই আবার ঘুরে বাধা দেবে। এটাকে বলা হচ্ছে কি লেঞ্জের সূত্র। যে কেন বাধা দেবে? বাধা যদি না দেয় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে না যদি বাধা দেয় সেক্ষেত্রে দেখি তাহলে বাধা দেওয়া কেন প্রয়োজন। তাহলে মনে করলাম কি না, এখানে একটা কয়েল আছে ছোট্ট করে, এই কয়েলটার অক্ষ বরাবর একটা কি রাখা আছে? নর্থ পোল এবং সাউথ পোলের একটা ম্যাগনেট রাখা আছে। তাহলে কি বললাম? ওইখানে একটা নর্থ পোল এবং সাউথ পোলের একটা ম্যাগনেট রাখা আছে অক্ষ বরাবর। তাহলে এখানে এরকম করে ফ্লাক্স যাচ্ছে। তাহলে আমি এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে ফ্লাক্সের ডেন্সিটি বাড়বে, পেছনে নিয়ে গেলে কি হবে? ফ্লাক্সের ডেন্সিটি কমে, মানে লাইনগুলো দূরে দূরে চলে যাবে, তাহলে দুই একটা লাইনের মধ্যে দিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবার দেখো, তাহলে সামনে পেছনে নিয়ে আসার জন্য এর মধ্যে কি হচ্ছে? ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে মানে এর মধ্যে একটা কি তৈরি হবে? ইএমএফ তৈরি হবে। এবার আমি যেটাকে সামনে পেছনে নিয়ে আসবো তার জন্য কি হচ্ছে না, আমাকে কার্য করতে হবে। কিন্তু এ কয়েলটা যদি একে ঘুরে বাধা না দেয় তাহলে আমি কার্য কার বিরুদ্ধে করব? কথার অর্থ কি? যে তাহলে আমি ওই কয়েলটা, এই যে ম্যাগনেটটাকে, এই ম্যাগনেটটাকে সামনে পিছনে করে ছেড়ে দেবো, ও সারা জীবন সামনে পিছনে হতে থাকবে। তাহলে জেনারেটরকে একবার ঘুরিয়ে দেবো, ও সারা জীবন ঘুরতে থাকবে। তাহলে আমি সারা জীবন কারেন্ট পেতে থাকবো। তাহলে তেল পোড়ারও দরকার নাই, এত ঝামেলারও দরকার। কিন্তু এটা হয় কি? আমার তো জেনারেটর আছে, জেনারেটরের পুলি দিয়ে আমি যখন ঘোরাচ্ছি, কিছুক্ষণ ঘোরানোর পর ও কি করছে? বন্ধ হয়ে যাচ্ছে। জেনারেটর মানে এদিকে মেশিন বন্ধ, জেনারেটর সঙ্গে সঙ্গে বন্ধ। ও আর রোটেশন হবে না। কেন রোটেশন হবে না? কারণ যে কি হচ্ছে না, এখানে শক্তির সংরক্ষণ সূত্রটা এর পেছনে লুকিয়ে আছে। মানে আমাকে যদি এই কয়েলের জেনারেটেড ইএমএফটা ঘুরে এই ম্যাগনেটের মোশনকে বাধা দেয়, আমাকে কি করতে হবে? সেই বাধার বিরুদ্ধে ম্যাগনেটটাকে নিয়ে আসতে হবে। মানে জেনারেটরের যে একটা ভোল্টেজ তৈরি হয়েছে ইএমএফটা, এই ভোল্টেজটা কি করছে? এ ঘূর্ণনটাকে বাধা দিচ্ছে। কেন না? ঘূর্ণনের জন্যই তো ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে ঘূর্ণনের জন্যই ফ্লাক্স পরিবর্তন হচ্ছে। রোটেশন হচ্ছে বলে ফ্লাক্স পরিবর্তন হচ্ছে, ডিফাই বাই ডিটি হচ্ছে। তাহলে রোটেশনের সঙ্গে কে লিঙ্কড আছে? ডিফাই বাই ডিটি লিঙ্কড আছে। রোটেশন হচ্ছে বলে ডিফাই বাই ডিটি চেঞ্জ হচ্ছে। তাহলে তার জন্য ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে এই ইএমএফটা ডাইরেক্টলি কাকে বাধা দেবে? রোটেশনকে বাধা দেবে। যেহেতু রোটেশনকে বাধা দিচ্ছে, তাহলে ও সবসময় কি চাইবে? স্থির হয়ে যেতে চাইবে। হ্যাঁ, ওর ভেহিক্যাল সবসময় জিরো হতে চাইবে। আর আমি কি করছি? তেল পুড়ে ওই ভিটাকে কি করছি? মেনটেন করছি। মানে আমার মেকানিক্যাল এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে লেঞ্জ বলে গেছে যে সূত্রটা, তাহলে সঠিক। কেন? ওই নেগেটিভ সিম্বলটা যদি না থাকতো তাহলে শক্তির সংরক্ষণ সূত্রটা কি ভায়োলেশন হয়ে যেত। তাহলে এই জন্য হচ্ছে কি এনার্জি কনজার্ভড হচ্ছে, তার মানে এখানে একটা নেগেটিভ সিম্বল থাকতে হবে। মানে বলতে চাইছে এই ফ্লাক্সের যে পরিবর্তন, তার জন্য যে ইএমএফ তৈরি হচ্ছে, ওই ইএমএফটা ঘুরে ফ্লাক্সের পরিবর্তনকে বাধা দেবে। ফলে আমি এক্সটার্নাল কার্য করব এবং সেই এক্সটার্নাল কার্যটাই কি হবে না তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটাই হচ্ছে কি না আমার এখানে প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে এটা হলো ফ্যারাডের ফার্স্ট ল, ফ্যারাডের সেকেন্ড ল এবং লেঞ্জের সূত্রের। ক্লিয়ার? এইখান পর্যন্ত কিন্তু আমাদের একটা ফার্স্ট পেজ আমরা কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তী পর্যায়ে যাব যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা পরিবাহী গতিশীল হচ্ছে, সেক্ষেত্রে ওর মধ্যে যে ইএমএফটা তৈরি হচ্ছে সেই ইএমএফটা কার কার উপর নির্ভর করবে। তো বলে দিয়েছি নর্মালি ভাবে কার উপর ফ্লাক্সের চেঞ্জের উপর ডিপেন্ড করবে, ক্ষেত্রফলের উপর, প্রাক সংখ্যার উপর। তো সেটা ম্যাথামেটিক্যালি আমাকে কী করতে হবে? দেখাতে হবে। কি বলছি না, কোনো একটা বি ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা কোনো পরিবাহী বা কোনো দণ্ড গতিশীল হয়, সেক্ষেত্রে তার মধ্যে কি পরিমাণ ইএমএফ তৈরি হবে এটা আমাকে কি করতে হবে না ক্যালকুলেশনস করে বলতে হবে। ক্লিয়ার? তাহলে দেখা যাক। মনে করলাম বি ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা পরিবাহী কি হচ্ছে না ভি গতিবেগ নিয়ে যাচ্ছে। কি বললাম?
বি ম্যাগনেটিক ফিল্ডে এল দৈর্ঘ্যের একটা পরিবাহী কি করছে না ভি গতিবেগ নিয়ে সামনের দিকে এগাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে না এর মধ্যে ইএমএফ বের করতে হবে। তাহলে আমি কি শিখেছি ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি। এবার বলি শোনো, এখানে নেগেটিভ সিম্বলটা আমরা সবসময় ব্যবহার করব না, ওটা শুধুমাত্র কি বোঝাতে চাইছে যে ইটা ডি ফাই বাই ডিটির বিপরীত। ওকে, আচ্ছা এখানে প্রপোর্শনাল সিম্বল একটা ছিল, তাহলে ওটা চলে গেল কোথায়? প্রপোর্শনালটা তুলে একটা কনস্ট্যান্ট কে আসবে, সেই কেটাকে নর্মালি আমরা 1 ধরবো। ক্লিয়ার? মানে বলতে চাইছি ই ভেরি যাচ্ছিল মাইনাস ডি ফাই বাই ডিটি, এখানে কনস্ট্যান্ট আসবে যে কেটা, তাকে আমরা 1 ধরবো। এই নেগেটিভ সিম্বলটা আমরা সবসময় ধরবো না, আমাদের দরকার নেই, যখন দরকার হবে তখন ধরবো। তাহলে ই পেলাম কত? ডি ফাই বাই ডিটি। তাহলে আমি যদি ফ্লাক্সের পরিমাণটা পেয়ে যাই, মানে ডিডিটি অফ কত ফাই, এই ফ্লাক্সের মানটা যদি আমি জানতে পারি তাহলে আমি এখান থেকে ইর মানটা পেয়ে যাবো। তাহলে ফ্লাক্স সমান আমরা কি জানি? ফ্লাক্স সমান আমরা জানি ফাই সমান বি ইন্টু এ, তাই তো? বি ইন্টু এ, চৌম্বক ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল। ক্লিয়ার? তাহলে আমি তো জানি বি চৌম্বক ক্ষেত্র এটা, তাহলে ক্ষেত্রফল মানে বলতে চাইছে যখন এই তারটা বা এই দণ্ডটা ডট 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 করে মনে করো এরকম একটা পজিশনে আসলো, তাহলে ডিটি সময়ে এ কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? গতিবেগ যদি ভি হয় তাহলে এটা কত? ভি ইন্টু ডিটি ডিস্টেন্স ট্রাভেল করছে। কোন সূত্র কাজে লাগালাম? এ ইজ ইকুয়ালস টু ভিটি। এই সূত্র কাজে লেগে কি পেলাম? ওর গতিবেগ যদি ভি হয়, ডিটি সময়ে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে? ভি ইন্টু ডিটি ডিস্টেন্স ট্রাভেল করবে। ওর দৈর্ঘ্য কত? এল। তাহলে এর প্রস্থ ভি ইন্টু ডিটি, দৈর্ঘ্য এল, কতটা ক্ষেত্রফল তৈরি করছে? তাহলে ক্ষেত্রফল এ সমান পেলাম এল ভি ইন্টু ডিটি। ক্লিয়ার? হয়ে গেছে। তাহলে আমি ক্ষেত্রফলের দিকে মান বসাবো, তাহলে কত পাবো আমি এখানে? তাহলে বি এল ভি ইন্টু ডিটি। তাহলে এটা আমি যদি বসাই তাহলে এখানে আমি কত পাবো? ই সমান বি এল ভি ইন্টু ডিটি বাই ডিটি সমান কত পেলাম? বি এল ভি। ক্লিয়ার? তাহলে আমি এখানে পেলাম কত? ই সমান বি এল ভি। তাহলে কার কার উপর ডিপেন্ড করছে? যে পরিবাহীটা আমি ব্যবহার করছি সেই পরিবাহীটার দৈর্ঘ্যের উপর ইউজ করছে। এল মানে পরিবাহীটার দৈর্ঘ্য, ভি মানে পরিবাহীটা কত বেগে গতিশীল হচ্ছে, এবং বি মানে কি হচ্ছে? ওই পরিবাহীটা কত চৌম্বক ক্ষেত্রে গতিশীল হচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা তার উপর ডিপেন্ড করে কিন্তু এই ইটা তৈরি হচ্ছে। এবার মনে রাখতে হবে আর একটা ছোট্ট জিনিস, যে এই যে গতিশীল হচ্ছে, এই গতিশীল হওয়ার সময় এই ভি এবং এই বি এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি, এটা কিন্তু আমাকে দেখতে হবে। এই কোণের ওপর ডিপেন্ড করেই কিন্তু ইএমএফটা তৈরি হবে। তার জন্য এখানে একটা টার্ম আসবে ই সমান বি এল ভি ই সাইন থিটা। ই সমান কত? বি এল ভি সাইন থিটা। কেন সাইন থিটা আসলো? না মানে বলতে চাইছে ই এবং বি এর, সরি হ্যাঁ, ভি এবং বি এর মধ্যবর্তী কোণ কত, মানে ও যে দিকে যাচ্ছে এবং ওর ম্যাগনেটিক ফিল্ডে যে আছে তাদের মধ্যবর্তী কোণ কত। যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, মানে লাইনস অফ ফোর্স যেদিকে আছে সেদিকেই যাচ্ছে ও, তাহলে ওর মধ্যে কোনো ইএমএফ তৈরি হবে না। যেমন কি, তাহলে মনে করো আমি এখানে আঁকছি, এইদিকে বড় লাইনস অফ ফোর্সগুলো যাচ্ছে, তাহলে এইখানে অবজেক্টটা যাচ্ছে, এই যদি একই দিকে গতি ছিল এর মধ্যে লাইনস অফ ফোর্সের কোনো চেঞ্জ হবে কি? কোনো হবে না, সবসময় 3টা থাকবে। কিন্তু ওই অবজেক্টটা যদি এদিক থেকে এদিকে রোটেট করে তাহলে লাইনস অফ ফোর্সের মানটা চেঞ্জ হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে? ওর মধ্যে একটা ইএমএফ তৈরি হবে। ক্লিয়ার? তাহলে বলছে কি যে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ইএমএফ ম্যাক্সিমাম হবে, থিটা যদি 0 ডিগ্রি হয় ইএমএফটা মিনিমাম হবে, অর্থাৎ ইএমএফটা 0 হবে। তাহলে এটাই হচ্ছে কি এই ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা পরিবাহী যদি গতিশীল হয় তার উপর কি পরিমাণ ইএমএফ জেনারেট হবে তার দু প্রান্তে, এটা কিন্তু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তোমাকে ছোট ছোট অঙ্ক জিজ্ঞাসা করবে কি, মনে করো একটা ভূপৃষ্ঠের ওপর দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে, হ্যাঁ, সেই ভূপৃষ্ঠের ওপর দিয়ে যদি এরোপ্লেন উড়ে যায় তাহলে ভূপৃষ্ঠের চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া থাকবে, এরোপ্লেনের ডানার দৈর্ঘ্য দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে কত পরিমাণ ইএমএফ তৈরি হবে সেটা তোমাকে কিন্তু কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। কেমন করে? এরকম মনে করো একটা এরোপ্লেন, এরোপ্লেন তো বিশাল আঁকবো, তাহলে এরোপ্লেন, এদিকে পাখা, হ্যাঁ, এই ধরো একটা ডানা, আর এদিকে ধরো একটা ডানা আছে, হ্যাঁ, এই ধরো এদিকে উড়ে চলে যাচ্ছে, একটা ছোট্ট করে প্রপেলার এঁকে দাও, এই উড়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই এরোপ্লেনটা উড়ে যাচ্ছে, এর ডানার দৈর্ঘ্য দেখো, তাহলে ডানার দৈর্ঘ্য কত? এল। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের লাইনস অফ ফোর্স যদি এদিকে থাকে
তাহলে এদিকে লাইন্স অফ ফোর্সগুলো আছে, তাহলে ক্রস করে করে যাচ্ছে, তাহলে ডানার এগেনস্টে তাহলে কি তৈরি হবে, একটা ইএমএফ তৈরি হবে। তোমাকে এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান দেওয়া থাকবে, ডানার দৈর্ঘ্য দেওয়া থাকবে, এরোপ্লেনের গতি দেওয়া থাকবে, তাহলে তুমি এখান থেকে কি পাবে না এ কতটা ইএমএফ তৈরি হচ্ছে এই ডানার দুপ্রান্তে সেটা ক্যালকুলেশন করতে। ক্লিয়ার? তাহলে এখানে পেলাম। এবার ওই জেনারেটর যে চলছে, জেনারেটরের ক্ষেত্রে তো এরকম দণ্ড থাকে না, জেনারেটরের ক্ষেত্রে কি হয়, একটা কয়েল থাকে। সেক্ষেত্রে কি হবে, এটাকে কখনো কখনো বলা হয় ফ্যারাডের চাকতি। এই ফ্যারাডের চাকতির প্রিন্সিপালের ওপর ভিত্তি করেই কিন্তু কি তৈরি হয়েছে না জেনারেটর তৈরি হয়েছে। কি বললাম, ফ্যারাডের চাকতি। তাহলে এরকম একটা কয়েল আছে, তাহলে মনে করলাম এই কয়েলটা এরকম একটা দণ্ড আছে, মানে এই দণ্ডটাই কিন্তু অ্যাকচুয়ালি ঘুরছে কত না ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে। দণ্ডটার দৈর্ঘ্য কত, কত ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে, এটা বি ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে। তাহলে এই দণ্ডটার উভয় প্রান্তে কত পরিমাণ কি হবে চৌম্বক ক্ষেত্র, সরি ইএমএফ তৈরি হবে। দেখো এরকমই ব্যাপারটা। এবার ওখানে একটু সুন্দর করে জড়ানো থাকে কুণ্ডলী আকারে, ওটা একটা সেই দণ্ডাকার এরকম পরিবাহী আকারে কাজ করছে চাকতি আকারে। এইটাকে যদি রোটেট করানো হয় এর কি সঞ্চারপত্রে একটা চাকতি আকারে কাজ করবে। তাহলে এই চাকতিটাকে যদি রোটেট করা হচ্ছে কি না ওমেগা কৌণিক বেগে, তাহলে মনে করলাম এটা 0, এখানে এল, তাহলে এক্স দূরত্বে ছোট্ট একটা অংশ নেওয়া হয়েছে কত, ডিএক্স। ক্লিয়ার? তাহলে ওই ডিএক্স অংশেরই জন্য আমি কি করবো, ইএমএফ বের করবো। তাহলে আমরা কি জানি ই সমান বিএলভি সাইন থিটা। তাহলে না সাইন থিটা কত, 90 ডিগ্রি ধরে নিয়েছি, তাহলে আমি কত পাবো, বিএল ইন্টু ভি পাবো। ক্লিয়ার? আচ্ছা এবার এটা তার মূল সূত্র, তাহলে আমি এখানে কাজে লাগাবো কত, কতটা কোনটা মুভ করছে, ডিএক্স অংশটা মুভ করছে, তাহলে আমি মান বসাবো কত, ডি অফ ই সমান বি ইন্টু ডিএক্স ইন্টু ভি। মাথায় ঢুকছে না, ঢুকেন? তাহলে কি বললাম আমি, ডিই মানে ক্ষুদ্র তড়িৎচালক বল সমান চৌম্বক ক্ষেত্র ইন্টু ডিএক্স ইন্টু ভি। ক্লিয়ার? তাহলে আমি এটা পেয়ে গেলাম। এবার ভি সমান আমি কি করে পাবো, আমরা কি জানি ভি সমান ওমেগা আর, ভি সমান কত ওমেগা ইন্টু আর। তাহলে এই ডিএক্সটা কেন্দ্র থেকে কত দূরে আছে, এক্স দূরত্বে, তাহলে এখানের জন্য ভি সমান কত হবে ওমেগা। তাহলে মান বসাবো বি ইন্টু ওমেগা এক্স ইন্টু, তাহলে যদি ইন্টিগ্রেশন করি ই সমান বি ওমেগা সামনে বেরালো ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ডিএক্স। এক্সটা কত থেকে কত হতে পারে, এক্সটা হতে পারে কত, 0 থেকে এল হতে পারে, এক্সটা কত হতে পারে 0 থেকে এল। তাহলে আমি মান বসাবো, তাহলে বি ওমেগা, দেখে ইন্টিগ্রেশন কত হবে এক্স স্কোয়ার বাই 2, তাহলে এখানে যদি করা হয় এক্স স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন 0 থেকে এল, তাহলে মান কত হবে হাফ বি ওমেগা। তাহলে এই সূত্র অনুযায়ী কি হচ্ছে না একটা জেনারেটরের মধ্যে তড়িৎ উৎপন্ন হচ্ছে। তাহলে এবারে দেখো এখানে যদি এন সংখ্যক পাক থাকে তাহলে এখানে একটা এন তুমি গুণ করে দেবে। যে এন সংখ্যক যদি পাক থাকে মানে এন সংখ্যক যদি ওখানে দণ্ডটা নয় অ্যাকচুয়ালি সরু সরু এন সংখ্যক তার ইউজ করা আছে, তাহলে প্রত্যেকের জন্য কি হবে ইন্টু এন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তাহলে ই এর মানটা কি হয়ে যাবে আরও বেড়ে যাবে। মানে একটা সরু তারকে যদি তুমি ঘোরাও যে এমএফ তৈরি হবে, ওখানে যদি অনেকগুলো সরু তারকে আমরা ঘোরাই ওই এমএফ তো খুব কম হবে, ম্যাগনেটিক ফিল্ড তুমি খুব হাই ইউজ করতে পারবে না, এবং অনেকগুলো কয়েলকে একসঙ্গে ঘুরিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ডে প্রত্যেকটা ইএমএফকে সাম আপ করে আমরা কি পাবো এন টাইমস তাকে বাড়াতে পারি। নাহলে কিন্তু ইএমএফটা অ্যাকচুয়ালি অনেকটাই কম হবে। হ্যাঁ, ভোল্টেজ কত 1 ভোল্ট 2 ভোল্ট এরকম টাইপের হবে, কি মিলি ভোল্টে তৈরি হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অনেকটা কম, সেটা আমরা বাস্তবে কাজে লাগাতে পারবো না। তাই জন্য কি হচ্ছে এখানে এর ক্ষেত্রফল বাড়ানো হবে, এর পাক সংখ্যা বাড়ানো হবে, এবং এর রোটেশনস বাড়ানো হবে। হ্যাঁ, এবং এর আকার আকৃতি বাড়িয়ে কি করা হচ্ছে দেখো, দেখোনি মেলার ক্ষেত্রে দেখো যেগুলো ছোটো ছোটো জেনারেটার সেগুলো কম ভোল্টেজ দিতে পারছে, মানে কম লোড নিতে পারছে, যেগুলো বড় লোড নিতে হয় সেগুলো বড় বড় জেনারেটার নিয়ে আসতে হয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে না এই প্রিন্সিপালের ওপর সেটা কিন্তু কাজ করছে। এটা হলো কি আমাদের না ফ্যারাডের সূত্র, এবং ফ্যারাডের সূত্রের উপর ভিত্তি করে যে ক্যালকুলেশনসগুলো। ক্লিয়ার? আচ্ছা, এইখান পর্যন্ত তাহলে আমরা দেখলাম কি না আবেশ কি, আবেশের ফলে কি কি ঘটনাগুলো ঘটছে তড়িৎচুম্বকীয় আবেশের ফলে, হ্যাঁ, এবং সেখানে কিভাবে আবেশ হচ্ছে, ফ্লাক্স কি, ফ্যারাডের সূত্র কি কি বলেছে, লেঞ্জের সূত্র কি কি বলেছে। তাহলে এই ফার্স্ট লেকচারটাতে আমরা দেখলাম কি এই জিনিসগুলো দেখব। আমরা শীঘ্রই সেকেন্ড লেকচারে দেখব কি এর পরবর্তী পর্যায়ে এখানে যে আবেশ তৈরি হচ্ছে এই আবেশের জন্য কি কি সুবিধে হয় এবং কি কি অসুবিধে হয়, এবং 2-3টে স্পেশাল কেসের জন্য আমরা আবেশের মানটা বের করবো। মানে এই যে আবেশ হচ্ছে হ্যাঁ, এই আবেশের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে পরের সেকশানে আমরা দেখব কি না এই আবেশের সুবিধা কি এবং আবেশের অসুবিধা কি, এবং সাথে দু একটা কুণ্ডলী সম্বন্ধে পড়বো যাদের আমরা আবেশাঙ্ক বের করব, এবং হ্যাঁ তার সঙ্গে পারস্পরিক কিছু অঙ্কগুলো করব।
এইটা পর্যন্ত তোমরা ক্যালকুলেশন করো, বাকিটা আমি